এখানে আরো দুটি তথ্য আপনাকে জানতে হবে যে দৈনিক ভিত্তিতে মানে আজকের দৈনিক ভিত্তিতে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন করা হয় সেটা হচ্ছে আপনারা জানেন যে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। সেটা হচ্ছে কি পারে নির্বাচনের তফসিলের ব্যাপারে আলোচনা করা হয়েছে 123 নম্বর অনুচ্ছেদে 10টি। থ্যাংক ইউ। হ্যাঁ, মোট সেক্টর 11টি, সাব সেক্টর 64টি। এবং আপনারা জানেন সেক্টর সম্পর্কিত প্রশ্ন কিন্তু আপনার ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, 15 পর আরও তো অনেকগুলো জেলা মানে প্রাচীন জনপদ আছে আপনারা নিশ্চয়ই জানেন। তার মধ্যে যেমন হচ্ছে বঙ্গ এর সাথে 2টি দেশের সীমানা রয়েছে এবং এই প্রশ্নটির আনসার আমি শেষে দিয়ে দিব। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমানা? 2টি দেশের সীমানা রয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিয়ার রহমান। কেমন আছেন সবাই এবং কোথা থেকে আজকে আমাদের লাইভটিতে জয়েন করেছেন সেটি অবশ্যই জানাবেন। আজকে আমরা প্রাইমারির জন্য যে বেসিক যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা নিশ্চয়ই অনেকেই প্রিপারেশন নিচ্ছেন এই প্রাইমারিতে একটি কাঙ্ক্ষিত চাকরি নিশ্চিত করার জন্য। সেজন্য আমরা প্রাইমারি ডাইজেস্ট থেকে, আপনারা জানেন বিদ্যাবাড়ির একটি বই রয়েছে, সেখান থেকে বাছাই কিছু প্রশ্ন আমরা আলোচনা করার চেষ্টা করব যাতে আপনাদের প্রস্তুতিটি ধারালো হয়, গোছালো হয় এবং আপনারা যাতে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় আনসার করতে পারেন। সেজন্য আমরা কিছু প্রশ্ন আজকে আমরা এমনভাবে সলিউশন করিয়ে দিব সেটিতে একদম ব্যতিক্রম, অর্থাৎ অপশন ছাড়াই। আপনারা এর আগের ক্লাসগুলো করেছেন যেগুলোতে হচ্ছে অপশন ছিল। আজকে আমরা দেখব যে কারা কারা অপশন ছাড়া মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং এই অপশন ছাড়া প্রশ্নগুলো যারা আনসার করতে পারবেন তাদের প্রস্তুতি নিঃসন্দেহে ভালো। এবং আমরা আশা করি এটি মনে করবেন যে আমরা ভাইবা বোর্ডে আজকে দাঁড়িয়ে রয়েছি, মনে করবেন যে আজকে আপনি আমার সামনে ভাইবা বোর্ডে দাঁড়িয়ে আছেন, কারণ অপশন নাই। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন এবং পাশাপাশি বিস্তারিত থাকবে, আমি সেটা লিখে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রাইমারির একটি বই রয়েছে, প্রাইমারি ডাইজেস্ট, এই বই থেকে আমরা বাছাই কিছু প্রশ্ন ইনশাল্লাহ আলোচনা করতে যাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই আমাদের আজকের মূল পর্বটি। এখানে প্রথম যে প্রশ্নটি আপনাদের জন্য আমরা নিয়েছি সেটি হচ্ছে, একটু দেখি যে বাংলাদেশের, দেখেন যে বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত? বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত? এটি অবশ্যই অপশন ছাড়া আপনাদেরকে আনসার করতে হবে। আজকে কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি যে আজকে কিন্তু কোনো অপশন দিব না। দেখি কারা কারা পারেন, আমরা দেখে নেই একটু কমেন্ট বক্সে। অনেকেই জয়েন করেছেন। বরিশাল থেকে আছেন, হৃদয় চন্দ্র দেব আছেন, আদাব স্যার। হ্যাঁ আদাব। নাটোর থেকে আছেন। হিটলার বলছি, ও মাই গড, অ্যাডলফ হিটলার, কি জার্মানি থেকে বলছেন নাকি ভাই? তারপর হচ্ছে অনেকে শিপ্রা মল্লিক আছেন। জি ভালো আছি। আচ্ছা, তাহলে আজকের এই প্রশ্নটি আপনারা গেস করতে থাকুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কারা কারা পারেন। হ্যাঁ, একজন কিন্তু অলরেডি আনসার করে ফেলেছে, ভেরি গুড, তাদের প্রস্তুতি নিঃসন্দেহে ভালো। এবং আমি কিন্তু বলে দিয়েছি যে অপশন ছাড়া এই প্রশ্নটির অপশন মানে আনসারটা আমি শেষে বলে দিব। তার আগে আমি একটু বাংলাদেশের সীমানা নিয়ে কথা বলি। আপনারা হচ্ছে অবশ্যই যারা খাতা কলম নিয়ে আছেন তারা অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন যে বাংলাদেশের সাথে 2টি দেশের সীমানা রয়েছে এবং এই প্রশ্নটির আনসার আমি শেষে দিয়ে দিব। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমানা? 2টি দেশের সীমানা রয়েছে। বাংলাদেশের সাথে 2টি দেশের সীমানা রয়েছে। একটা হচ্ছে ভারত আর আরেকটা হচ্ছে এবং মায়ানমার। এটা অবশ্যই আপনারা লিখে রাখবেন। একটা হচ্ছে ভারত এবং আরেকটা হচ্ছে মায়ানমার। এই 2টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। তার মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে 3715 কিলোমিটার। 3715 কিলোমিটার, এটা হচ্ছে ভারতের সাথে রয়েছে বাংলাদেশের সীমানা এবং এটা মাধ্যমিক ভূগোল অনুসারে। আরও অন্যান্য সোর্স থাকতে পারে, সেটা আপনারা জেনে নেবেন। এবং মায়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে 280 কিলোমিটার। 280 কিলোমিটার, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আপনাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। এর পাশাপাশি বলে রাখি যে ভারতের 5টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। কয়টি অঙ্গরাজ্য? ভারতের 5টি অঙ্গরাজ্যের সাথে, 5টি জেলা নয় কিন্তু 5টি অঙ্গরাজ্য। আমি আবারও বলে দিচ্ছি, 5টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। এবার আসি যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি।
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা, মোট সীমান্তবর্তী জেলা 32টি। সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, এটা অবশ্যই মনে রাখবেন। মোট সীমান্তবর্তী জেলা 32টি। তার মধ্যে বাংলাদেশের মানে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার কথা বলছি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি, মোট হচ্ছে 32টি। 30টি হচ্ছে ভারতের সাথে, আর মায়ানমারের সাথে, এটা আমরা লিখে দিই এখানে ভারত, এটা হচ্ছে ভারতের সাথে, আর মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। মায়ানমারের সাথে 3টি, তাহলে তো হওয়ার কথা 30 আর হচ্ছে যে 3 33 হওয়ার কথা না। এখানে একটি জেলা আছে, সেটা হচ্ছে 2 দেশের সীমানা দ্বারা পরিবেষ্টিত। সেখানে কিন্তু এখানে এই যে প্রশ্নটা কিন্তু বলাই আছে, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলাই আছে যে বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত, সেটা কোন জেলা এইটা আপনাকে বলতে হবে, এবং সেই জেলাটি হচ্ছে রাঙ্গামাটি। এই জন্য 30 আর 3 33 হলেও এটার একুরেট মোট জেলা হচ্ছে 32টি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে রাঙ্গামাটি। যে বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা পরিবেষ্টিত, তাহলে এইখানে কিন্তু আনসারটি আমি দিয়ে ফেললাম। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। মোট জেলা হচ্ছে, হ্যাঁ, রাঙ্গামাটি হচ্ছে 2 দেশের সীমান্তবর্তী, 2 দেশের, সেটা ভারত দ্বারাও এবং হচ্ছে যে মিয়ানমার দ্বারাও, ঠিক কিনা বলেন। এবং এই রাঙ্গামাটির পাশাপাশি সেখানে আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামের আরও জেলা রয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যেমন খাগড়াছড়ি রয়েছে, সেটা ভারতের সাথে, তারপর আমাদের কক্সবাজার আছে, সেটা মিয়ানমারের সাথে, আবার বান্দরবানও হচ্ছে মিয়ানমারের সাথে, হ্যাঁ, তা এবং রাঙ্গামাটিও মিয়ানমারের সাথে। এগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই পড়ে নেবেন এবং কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে আমরা আনসারটি সবাই পেয়ে গেছি নিশ্চয়ই। কমেন্ট বক্সে যারা রাঙ্গামাটি লিখে ফেলেছেন তাদেরকে সকলকেই ধন্যবাদ। তার মানে আপনাদের প্রস্তুতি নিঃসন্দেহে ভালো, কারণ আজকে কোনো অপশন নাই। উইদাউট এনি অপশন ইউ হ্যাভ টু আনসার উইথ মি। ওকে, লেটস স্টার্ট নেক্সট কোয়েশ্চেন। তাহলে আমরা এই আনসারটি দেখে ফেললাম। তাহলে এখন দেখুন, এখানে আমরা আনসারটি কিন্তু স্লাইডের মাধ্যমে দেখে দিলাম। এর আনসার হচ্ছে রাঙ্গামাটি। নেক্সট কোয়েশ্চেন আপনাদের জন্য। বলেন, আচ্ছা, অপশন ছাড়া, তার আগে বলেন অপশন ছাড়া এই পর্বটি কেমন লাগছে, একটু কমেন্ট করে জানাবেন। অপশন ছাড়া এই পর্বটি কেমন লাগছে? প্রতিদিন তো অপশন ধরেই ক্লাস করেন, আজকে অপশন ছাড়া কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন। আচ্ছা, দেখেন এখানে আজকে আমরা যে প্রশ্নটি এখন নিয়েছি সেটি হচ্ছে যে বাংলাদেশের, এটা তো আমরা নিলামই, এটা আমরা নিয়েছি। এরপরে আমরা চলে যাই যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। এখানে কিন্তু একটা কথা বলা হচ্ছে যে সবচেয়ে, মানে একদম সর্বপ্রাচীন সেই জনপদের নাম কি, সেটা অবশ্যই আপনারা বলে দিবেন। একটু কমেন্ট করে জানান, দেখি কারা কারা পারেন। অনেকেই কমেন্ট করছেন, ভেরি গুড, অনেকেই কমেন্ট করছেন। জি, ওকে, থ্যাংক ইউ। অনেকেই কমেন্ট করছেন, জি পারছেন আপনারা উইদাউট এনি অপশন। আমি কিন্তু বলে দিয়েছি, মনে করবেন যে ভাইবা বোর্ডে আপনি দাঁড়িয়ে আছেন উইদাউট এনি অপশন। আপনাকে কিন্তু আজকে গেস করতে হবে যে এই প্রশ্নগুলো আপনি অপশন ছাড়াই পারেন কিনা। যারা অপশন ছাড়া পারে নিঃসন্দেহে তাদের প্রস্তুতি খুবই ফ্যান্টাস্টিক। তাহলে আমরা এটার আনসারটা আমরা লিখে ফেলি। তার আগে আমরা একটু আলোচনা করে নেই যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র, তাই না? আমরা মোট 16টি জনপদের কথা জেনেছি। কতটি জনপদ? মোট জনপদ হচ্ছে 16টি। মোট জনপদ, এটা মনে রাখবেন, মোট জনপদ হচ্ছে 16টি। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রাচীন বাংলার মোট কতটি জনপদ ছিল? 16টি। তার মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে পুন্ড্র। এই পুন্ড্র জনপদের অবস্থান হচ্ছে বর্তমানে বগুড়া জেলায়। কোন জেলায়? বগুড়া জেলায়। আচ্ছা, পুন্ড্রর পর আরও তো অনেকগুলো জেলা, মানে প্রাচীন জনপদ আছে, আপনারা নিশ্চয়ই জানেন। তার মধ্যে যেমন হচ্ছে বঙ্গ, এই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত জেলা ছিল ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর কুষ্টিয়া। এই জায়গাগুলো এই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। এর পাশাপাশি ময়মনসিংহ ছিল।
তাহলে আমরা পুন্ড্র দেখলাম, বঙ্গ দেখলাম। এরপরে দেখেন সমতট। সমতট এটা কিন্তু পরীক্ষায় আসে যে প্রাচীন বাংলার সমতটের অন্তর্ভুক্ত ছিল কোন কোন জেলা, সেটি হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। কুমিল্লা ও নোয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী, এটা আপনারা অবশ্যই লিখে রাখবেন, কুমিল্লা ও নোয়াখালী। এই যে আলোচনাগুলো করছি এর ফাঁকে একটু বলে রাখি, এই যে আলোচনাগুলো করছি এগুলো কিন্তু আমাদের প্রাইমারি ডাইজেস্ট বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি যারা প্রাইমারিতে ভালো প্রস্তুতি নিতে চান, নিঃসন্দেহে এই বইটি কভার করতে পারলে আপনার জন্য ইনশাল্লাহ একটা মানে ভালো প্রস্তুতি হয়ে যাবে। তাহলে দেখেন যে কুমিল্লা ও নোয়াখালী সমতটের অন্তর্ভুক্ত ছিল। এর পাশাপাশি আরেকটি জনপদ হচ্ছে গৌড়। এই গৌড় জনপদের অন্তর্ভুক্ত জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মামুর বেটা যেখানে বলে, তাই না? আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ, 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 এটা মনে রাখার চেষ্টা করবেন। গৌড় দেখলাম, সমতট দেখলাম, বঙ্গ দেখলাম, পুন্ড্র দেখলাম। আরও কিন্তু জেলা আছে, জনপদ রয়েছে, সেটি হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি হরিকেল। এই হরিকেলের অন্তর্ভুক্ত ছিল সিলেট এবং চট্টগ্রাম। সিলেট, এই হরিকেল জনপদের অন্তর্ভুক্ত জায়গা হচ্ছে কি বা জেলা হচ্ছে সিলেট, সিলেট এবং চট্টগ্রাম, এটা মনে রাখবেন, চট্টগ্রাম। এরপরে আরেকটি জনপদের কথা আমরা বলবো, আরেকটি জনপদ, সেটি হচ্ছে চন্দ্রদ্বীপ, সেটি হচ্ছে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত জেলা হচ্ছে কি বরিশাল, বরিশাল, এটাও মনে রাখার চেষ্টা করবেন যে প্রাচীনকালে বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, সেটি হচ্ছে বরিশাল। তাহলে অনেকগুলো তথ্য কিন্তু আপনাদেরকে দিয়ে ফেললাম, এগুলো লিখে রাখার চেষ্টা করবেন এবং এই জনপদ থেকে কিন্তু প্রশ্ন আপনাদের আসে। আচ্ছা, আমাদের তাহলে প্রশ্নটি যে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের যারা বলেছেন পুন্ড্র, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রস্তুতি ভালো, নিঃসন্দেহে ভালো। আশা করি আনসারটি পেয়ে গেছেন। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সকলকে যারা কমেন্ট করছেন, আমাদের সাথে আছেন সাজেদা আক্তার, টুম্পা আক্তার, সব আক্তার, বৃষ্টি মিষ্টি, ওরে বাপরে বাপ। আচ্ছা, তারপর আমাদের মন উদাসী আছেন। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যারা কমেন্ট করছেন থ্যাংক ইউ, আপনাদের প্রস্তুতি অনেক ভালো। তাহলে আমরা এটি মুছে দিচ্ছি, আমরা স্লাইডের মাধ্যমে আনসারটি দেখে নেই। সেটি হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। ওকে, তাহলে আমি আবারও বলছি, এই প্রশ্নটি কিন্তু নেওয়া হয়েছে আমাদের প্রাইমারি ডাইজেস্ট প্লাস বই থেকে এবং এই বইটির বাজার মূল্য হচ্ছে 470 টাকা, আপনারা অর্ডার করলেই পেয়ে যাবেন। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখি যে মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডার দ্বারা পরিচালিত হয়েছিল। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডার, এই যে এখানে দেখবেন নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল বা পরিচালিত হয়েছিল, এটা আপনাদেরকে আনসার করতে হবে। মানে কত নং সেক্টর, কত নং সেক্টর এটি অবশ্যই জানাবেন। অনেকেই কমেন্ট করছেন 10 নং সেক্টর। দেখা যাক কতজন পারেন, দেখি আমি যে উইদাউট এনি অপশন ইউ হ্যাভ টু আনসার উইথ মি। ওকে, এবং দিস ক্লাস ইজ ডিফারেন্ট, কারণ আজকে কোনো অপশন নেই, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল? অনেকেই পারছেন, যারা 10 নং আনসার করেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের প্রস্তুতি নিঃসন্দেহে ভালো। তবে এখানে আমরা একটু কথা বলে নেব। আপনারা জানেন যে মোট হচ্ছে আমাদের সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময়, মোট সেক্টর কতটি ছিল এটা আপনারা জানেন, কিন্তু মোট সেক্টর ছিল 11টি। তবে এখানে আরেকটি কথা আছে, সাব সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময়, সাব সেক্টর ছিল, এই মোট সাব সেক্টর ছিল হচ্ছে 64টি। তাহলে মোট সেক্টর 11টি আর সাব সেক্টর হচ্ছে 64টি। তার মধ্যে একটা ব্যতিক্রম সেক্টর ছিল, সেটা হচ্ছে 10 নং সেক্টর। 10 নং সেক্টর ছিল হচ্ছে নৌ সেক্টর। এটা হচ্ছে নৌ, এই যে আমরা যে প্রশ্নে এখানে বলে দিয়েছি, এটা ছিল নৌ সেক্টর। কারণ
এই 10 নং সেক্টরটি, এই 10 নং সেক্টরটির মানে যিনি দায়িত্বে ছিলেন তিনি সরাসরি প্রধান সেনাপতি, মানে মোট কথা প্রধান সেনাপতির অধীনে এই 10 নং সেক্টরটি ছিল। প্রধান সেনাপতি এটার দেখাশোনা করতেন, প্রধান সেনাপতি। এই জন্য এটার কোনো সেক্টর কমান্ডার ছিল না। এটা কার অধীনে ছিল? প্রধান সেনাপতির অধীনে ছিল। যারা কমেন্ট করেছেন 10টি, থ্যাংক ইউ। হ্যাঁ, মোট সেক্টর 11টি, সাব সেক্টর 64টি। এবং আপনারা জানেন সেক্টর সম্পর্কিত প্রশ্ন কিন্তু আপনার ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করতে পারে। মনে করেন আজকে প্রিলি ক্লাস না, আজকে আপনি ভাইবা ক্লাস করছেন। ওকে, আজকে আপনি ভাইবা ক্লাস করছেন এবং পাশাপাশি আপনি লিখিতরও ক্লাস করছেন, প্রিলিরও ক্লাস করছেন, কারণ আজকে কোনো অপশন নেই, উইদাউট এনি অপশন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল? এর আনসারটা আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। আমরা স্লাইডের মাধ্যমে দেখে নিচ্ছি। এর আনসার হচ্ছে 10 নং সেক্টর। ওকে, যারা আনসার করেছেন থ্যাংক ইউ সকলকেই ধন্যবাদ যারা আনসার করেছেন। এবং এই প্রশ্নটিও কিন্তু আমাদের নেওয়া হয়েছে প্রাইমারি ডাইজেস্ট বই থেকে, এবং এই বইটি অবশ্যই আপনারা কিনে নেবেন। আপনারা জানেন যে খুব দ্রুত সার্কুলার হতে যাচ্ছে, পাশাপাশি আমাদের প্রাইমারি কোর্সে কিন্তু ভর্তিও চলছে, আপনারা নিশ্চয়ই জানেন। সে বিষয়ে একটু পরে আমি বলে দিব। এবং আমাদের প্রাইমারি ব্যাচে 6000 টাকার কোর্স ফি রেগুলার যেটা ছিল সেটা এখন 3000 টাকা 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। 3000 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, এটাও একটি মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন? জেড ফোর্স ব্রিগেডের অলরেডি কিন্তু 2-1 কমেন্ট করে ফেলছেন এই প্রশ্নটি। কোন স্যার আমার ওকে, আচ্ছা মিস্ত্রি না? ও ভেরি গুড। আচ্ছা, বৃষ্টি মিস্ত্রি। ওকে ওকে ওকে। আচ্ছা, এই প্রশ্নটির আনসার আপনারা করে ফেলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন? আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রশ্নটি কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী ইম্পর্টেন্ট। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসতে পারে। ওকে, তাহলে আপনারা কমেন্ট করে ফেলেন। তার আগে আমি অবশ্যই একটু আলোচনা করে দিব যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এখানে একটু বলে রাখি যে বাংলাদেশের 3টি ব্রিগেড গঠিত হয়েছিল পাকিস্তানিদের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করার জন্য। কয়টি ব্রিগেড? 3টি ব্রিগেড। মোট 3টি ব্রিগেড গঠিত হয়েছিল, 3টি ব্রিগেড। এই 3টি ব্রিগেডের মধ্যে আমাদের হচ্ছে যে একটা ছিল জেড ফোর্স। আমরা সেই জেড ফোর্সটার নাম বলে দিচ্ছি। আচ্ছা, জেড ফোর্স, এই জেড ফোর্সের যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের প্রধান। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আরো 2টি ফোর্স ছিল, সেটি হচ্ছে এস ফোর্স। এস ফোর্স আপনারা অবশ্যই লিখে নেবেন। এই এস ফোর্সের প্রধান ছিল মেজর কে এম শফিউল্লাহ। কে এম শফিউল্লাহ। আমরা 3টি ফোর্সের কথা বলেছি, তার মধ্যে 2টা দেখলাম। তাহলে একটা দেখলাম জেড ফোর্স, একটা দেখলাম এস ফোর্স, আরেকটি আমরা দেখব কে ফোর্স। এটা ছিল কে ফোর্স। এই কে ফোর্সের প্রধান ছিল মেজর খালেদ মোশাররফ। মেজর খালেদ মোশাররফ। এটা অবশ্যই আপনারা লিখে রাখবেন। তাহলে আমরা 3টি ফোর্স দেখলাম, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। আমার সাথে সাথে বলেন জেড ফোর্স, এ ফোর্স, কে ফোর্স। আবার বলেন জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। তাহলে এখানেই আপনার পড়া হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড। আশা করি অনেকেই স্যারের ভোকালটা ভালো শোনা যায়, তাই নাকি? এটা কি সত্য কথা? থ্যাংক ইউ। আচ্ছা, আল্লাহ আপনাকে মঙ্গল করুক। প্রশংসা শুনতে তো ভালোই লাগে ভাই। আচ্ছা, তা থ্যাংক ইউ শফিউল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে কে এম শফিউল্লাহ। তাহলে দেখেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 3টি ব্রিগেড গঠিত হয়েছিল এবং 3টি ব্রিগেডের মধ্যে জেড ফোর্সের প্রধান ছিল মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান, এটা আমরা দেখে দিলাম। আশা করি আপনারা 3টি ফোর্স সম্পর্কেই ধারণা পেয়ে গেছেন। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটি মুছে দিচ্ছি এবং যারা আনসার করে ফেলেছেন উইদাউট এনি অপশন তাদের প্রস্তুতি নিঃসন্দেহে ভালো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মাধ্যমে আনসারটি দেখে নিচ্ছি। এটা দেখতে পেলাম। পরের
এবার বলেন যে বাংলাদেশের আমরা একটু এখানে যে বাংলাদেশের সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়, এটা আপনাকে বলতে হবে। যে বাংলাদেশের সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী, কত নাম্বার অনুচ্ছেদ, এটা আপনাকে বলতে হবে যে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয়। যারা পারবেন তাদেরকে, এটা কিন্তু অপশন নেই, আপনাকে বলতে হবে, কারণ নির্বাচন জানেন যে নির্বাচন এখন বর্তমানে একটা হট ইস্যুতে পরিণত হয়েছে। এই যে এটা কিন্তু গোলমাল খেয়েছেন, এটা কিন্তু অনেকেই পারছেন না, এটা আপনাকে বলতে হবে উইদাউট এনি অপশন। দেখি কারা কারা পারেন যে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন বিষয়ে কথা বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন, এটা মনে রাখবেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশন গঠিত হয়, বলেন। দেখি কারা কারা পারে। একজন শুধু, দুই একজন পারছে, ম্যাক্সিমামই কিন্তু ভুল করে ফেলছে, কারণ এটা অপশন নেই। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন স্যার অপশন দেন। না, অপশন দিব না। আজকে বললাম যে ভাইবা ক্লাসে আছেন, আপনি ভাইবা ক্লাস করেন। এই প্রশ্নটিও নেওয়া হয়েছে আমাদের প্রাইমারি ডাইজেস্ট প্লাস বই থেকে, এবং এই বইটিতে খুব বাছাইকৃত কিছু প্রশ্ন আমরা দিয়েছি, পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট টপিক আপনাদের জন্য দিয়েছি, যেগুলো আপনার প্রাইমারির জন্য খুবই হেল্পফুল এবং কার্যকরী হবে। আপনারা যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন তারা নিশ্চয়ই আমাদের এই বিদ্যাবাড়ির এই প্রাইমারি ডাইজেস্ট বইটি নিতে পারেন, এবং এটি আপনার জন্য একটা মানে ভালো প্রস্তুতির উপাদান হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে হ্যাঁ, যারা লিখেছেন 118, থ্যাংক ইউ। কিন্তু এখানে একটু বলে রাখি, আমরা আলোচনাটা আগে করে নেই। আপনারা জানেন যে আলোচনাটুকু করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? আচ্ছা, বাংলাদেশের সংবিধানের মোট ভাগ রয়েছে হচ্ছে 11টি, লিখে ফেলেন। মোট ভাগ কয়টি? মোট ভাগ হচ্ছে 11টি ভাগ, 11টি হচ্ছে ভাগ। তার মধ্যে সপ্তম ভাগে, কোন ভাগে? এই সপ্তম ভাগে হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে। কত ভাগে? সপ্তম ভাগে। এই যে সপ্তম ভাগে নির্বাচন বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আমাদের মোট অনুচ্ছেদ জানতে হবে, যে সংবিধানের মোট অনুচ্ছেদ হচ্ছে 153টি। 100 কতটি? 153টি হচ্ছে মোট অনুচ্ছেদ। এরপরে দেখেন সংবিধানের এই 153 অনুচ্ছেদের মধ্যে 118 থেকে 126 নং অনুচ্ছেদে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আলোচনা করা হয়েছে। কত নং অনুচ্ছেদে? 118 থেকে 126। আর বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আলোচনা করা হয়েছে 118 নম্বর অনুচ্ছেদে। এরপরে আমরা দেখব ভোটার তালিকার বিধান সংযুক্ত করা হয়েছে 121 নম্বর অনুচ্ছেদে। ভোটার তালিকার বিধান, আপনারা জানেন যে জানুয়ারি মাসে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ভোটার তালিকার বিধান, না এটা 20 জানুয়ারি শুরু হবে, তাই না? ভোটার তালিকার বিধান, এটা আলোচনা করা হয়েছে 121 নম্বর অনুচ্ছেদে। এর পাশাপাশি আমরা আরো কয়েকটি তথ্য দেখি, সেটি হচ্ছে যে নির্বাচনের তফসিলের ব্যাপারে আলোচনা করা হয়েছে 123 নম্বর অনুচ্ছেদে। 123 নম্বর অনুচ্ছেদে, এটা মনে রাখবেন। এর পাশাপাশি আরো কিছু তথ্য আছে যেগুলো পরীক্ষায় আসে, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বর্তমান যিনি নির্বাচন কমিশনার তিনি হচ্ছেন এম এম নাসির উদ্দিন, বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এই তথ্যটা আপনার মনে রাখবেন, এবং ইনি হচ্ছেন 14তম। কততম? 14তম। তাহলে দেখেন এম নাসির উদ্দিন, ইনি হচ্ছে বাংলাদেশের বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার, এবং তিনি হচ্ছেন বর্তমানে 14তম নির্বাচন কমিশনার। এবং নির্বাচন কমিশনারকে যিনি নিয়োগ দেন তিনি কে? তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। আবারও বলে দিচ্ছি, নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
তাহলে এই তথ্যগুলো আপনাকে মনে রাখতে হবে। এবং নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে কত বছর? নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে 5 বছর। নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে কত বছর? 5 বছর। অনেকগুলো ইনফরমেশন কিন্তু দেখেন দিয়ে ফেললাম। প্রশ্ন ছিল একটি, কিন্তু অনেকগুলো তথ্য আপনি পেয়ে গেলেন। যারা কমেন্ট করে ফেলেছেন থ্যাংক ইউ। যে 118 যারা বলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে 118 অনুচ্ছেদে। কিন্তু এটা কত নম্বর ভাগে যদি প্রশ্নটি আসে তাহলে আপনাকে আনসার করতে হবে এটা 7ম ভাগে। 7ম ভাগে এই আনসারটি, ওকে, যে নির্বাচন ব্যাপারে কত ভাগে, কততম ভাগে আলোচনা করা হয়েছে, তখন আনসার হবে 7ম ভাগে। থ্যাংক ইউ যারা 118 কমেন্ট করেছিলেন। আমরা তাহলে আনসারটি দেখতে পেলাম 118। এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। যে বাংলাদেশের, এইটা কিন্তু জানেন যে পরীক্ষা আসে, যে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রধান খাত কোনটি? যে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী জিডিপির প্রধান খাত কোনটি, এটা আপনাকে বলতে হবে। দেখি কারা কারা পারেন এই প্রশ্নটি। যারা পারবে, এই প্রশ্নটি যারা পারবে উইদাউট এনি অপশন, এই প্রশ্নটি যারা পারবে তাদেরকে মানে কি বলবো, তা বলবো যে সুপার ব্রিলিয়ান্ট। শুধু ব্রিলিয়ান্ট না, সুপার ব্রিলিয়ান্ট। এই যে একজন কমেন্ট করে ফেলেছেন, দেখি। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রধান খাত কোনটি? জিডিপির প্রধান খাত কোনটি? সেটি হচ্ছে, থ্যাংক ইউ যারা লিখেছেন, থ্যাংক ইউ। অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেই আনসারটি পারছেন। আমি মানে আই এম ভেরি প্লিজড যারা পারছেন, থ্যাংক ইউ। আসলে আপনারা ভালো প্রস্তুতি নিয়েছেন। সেবা খাত, বাংলাদেশের জিডিপির প্রধান খাত হচ্ছে সেবা খাত। তবে একটু বলে রাখি, এই আপনারা জানেন যে অর্থনৈতিক সমীক্ষা থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে এবং এই তথ্যগুলো আপনার বিভিন্ন জায়গায় কাজে লাগে। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মনে রাখবেন যে বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 171 মিলিয়ন। 171 মিলিয়ন। ওকে, এটা অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী। আচ্ছা, এরপরে আমরা দেখব জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.33%। এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখব যে বাংলাদেশের এই অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার। 2784 মার্কিন ডলার। এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। প্রত্যেকটা তথ্যই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, চরম দারিদ্র্যের হার লিখে রাখেন। অর্থনৈতিক সমীক্ষা 2024 এগুলো কিন্তু সবগুলোই অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে আমি কিন্তু লিখে দিচ্ছি। হ্যাঁ, যে চরম দারিদ্র্যের হার 5.6%। লিখে ফেলেন, এগুলো তথ্য কিন্তু আপনার মনে থাকবে না। আচ্ছা, তাহলে অনেকগুলো দেখছি। এরপরে দেখেন যে আমাদের গড় আয়ু, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে গড় আয়ু হচ্ছে 72.3 বছর। 72.3 বছর। ওকে, আচ্ছা, আরো তথ্য আছে, আমরা লিখে দিব অবশ্যই। আরো তথ্য আছে, সেটি হচ্ছে আপনার সাক্ষরতার হার। সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার 77.9%। 77.9%। আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে ভাই, পড়াশোনা না করলে কিন্তু এই তথ্যগুলো মনে রাখতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম সাক্ষরতার হার দেখলাম, এরপরে আমরা গড় আয়ু দেখলাম। এবারে আরেকটি তথ্য আমরা বলে রাখি যে জিডিপির হার কত? জিডিপির হার হচ্ছে 5.82%। 5.82%। মূল্যস্ফীতি কত সেটাও আমরা জেনে রাখি, যে মূল্যস্ফীতি কত? মূল্যস্ফীতি হচ্ছে 9.74%।
তাহলে দেখেন অর্থনৈতিক সমীক্ষা কিন্তু আজকের এই ক্লাসেই কভার হয়ে যাচ্ছে এবং আসলে এই তথ্যগুলোই আসবে ইনশাল্লাহ, কারণ সব বেসিক তথ্য এখানেই আলোচনা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা কমেন্ট করছেন থ্যাংক ইউ ভাই। ডাক বিভাগকে আচ্ছা, হ্যাঁ ভেরি গুড। জিডিপির হার 5.82% লিখে ফেলেন। এই তথ্যগুলো কিন্তু কাজে লাগবে এবং পরীক্ষায় আসার মতো একদম বাছাইকৃত তথ্য। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এই তথ্যগুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, তাই না? এবং উইদাউট এনি অপশন ইউ হ্যাভ টু আনসার। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা এই আনসারটি পেয়ে গেছি নিশ্চয়ই এতক্ষণে, যে প্রধান খাত হচ্ছে সেবা খাত। এই প্রশ্নটির আনসার হচ্ছে সেবা খাত। আপনারা যারা আনসার করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং এই খাতের অবদান হচ্ছে 51.03%। 51.03%। এই প্রশ্নের আনসার হচ্ছে এটি, যে প্রধান জিডিপির প্রধান খাত হচ্ছে সেবা খাত, যার পরিমাণ হচ্ছে 51.03%। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অর্থনৈতিক সমীক্ষা থেকে একদম শেষ করে ফেললাম। যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আমাদের সাথে জয়েন যারা করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাসটি করছেন কষ্ট করে তাদের জন্য নিশ্চয়ই হেল্পফুল হবে এবং আজকের ক্লাসটি ব্যতিক্রম, কারণ কোনো অপশন নেই। এই শফিয়াজ স্যারকে মনে থাকবে নিশ্চয়ই। তাহলে কোন স্যার ক্লাস নিচ্ছে সেটাও আপনাদের জন্য এমসিকিউ, বলেন এখন। আচ্ছা, তাহলে আমরা এটা নেক্সট কোশ্চেনে চলে যাই। এবং এই প্রশ্নটি কিন্তু আমাদের নেওয়া হচ্ছে এই যে আমাদের যে প্রাইমারি ডাইজেস্ট বইটি দেখতে পাচ্ছেন, এই বইটি অবশ্যই আপনারা বইটি কিনে নেবেন এবং বইটির বাজার মূল্য হচ্ছে 470 টাকা। 470 টাকা এটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা আনসারটি দেখি। সেবা খাত যারা কমেন্ট করেছেন এই যে দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আজ নেক্সট কোশ্চেন, বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়? বলেন, বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়? এটা আপনাকে বলতে হবে। দেখি কারা কারা পারে, কারা কারা পারে। কোনো অপশন নেই। কাশ্মীরি জেরিন থ্যাংক ইউ। আচ্ছা, সালমা আক্তার থ্যাংক ইউ। শফিয়ার ইয়েস, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ যারা ক্লাস করছেন। এবার বলেন এটি কোনটা হবে, যে বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়? বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়? দেখি কারা কারা আনসার। এটা আপনারা জানেন যে আমাদের যে খনিজ সম্পদ সম্পর্কিত একটি প্রশ্ন এবং সেখান থেকেও বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। যারা অনেকেই কমেন্ট করছেন, ও মাই গড, আপনারা নিশ্চয়ই ভালো পড়াশোনা করেন। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে এই প্রশ্নটি আমরা একটু বলে রাখি। এই প্রশ্নটির আনসার করার আগে আপনাকে একটু আমরা বলে রাখি যে প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়। তার আগে বলে রাখি আরো কয়েকটা গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র, সর্ববৃহৎ, সেটি হচ্ছে তিতাস। সেই গ্যাস ক্ষেত্রের নাম কি? তিতাস গ্যাস ক্ষেত্র, তাই না? আচ্ছা, এবং এটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এটার অবস্থান কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, এরপরে আমাদের আরো কয়েকটি গ্যাস ক্ষেত্র রয়েছে। সেটি হচ্ছে যেমন কৈলাস টিলা, তারপর হচ্ছে ফেন্সুগঞ্জ গ্যাস ক্ষেত্র, আমরা একটু লিখে ফেলি। তারপর জালালাবাদ গ্যাস ক্ষেত্র। এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে সিলেটে। এগুলো সবগুলো কোথায়? সিলেটে হচ্ছে এই গ্যাস ক্ষেত্রগুলো, কৈলাস টিলা, ফেন্সুগঞ্জ, জালালাবাদ। কিন্তু এখানে আরেকটি গ্যাস ক্ষেত্র আমরা এখন জানবো, এই সিলেটেরই একটি গ্যাস ক্ষেত্র, সেটি হচ্ছে হরিপুর। যারা আনসার করেছেন, এই সিলেটেরই আরেকটি গ্যাস ক্ষেত্র হচ্ছে কি? হরিপুর। এই হরিপুর গ্যাস ক্ষেত্রটাই হচ্ছে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র। যারা আনসার করেছেন যে সিলেটের হরিপুর, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে এখানে প্রথম গ্যাস আবিষ্কার হয় 1955 সালে। কত সালে? 1955 সালে। এবং এই 1955 সালে হরিপুরে যে গ্যাস আবিষ্কার করে সেই কোম্পানিটির নাম হচ্ছে বার্মা অয়েল কোম্পানি। বার্মা অয়েল কোম্পানি এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে, বার্মা অয়েল কোম্পানি। এবং এই গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার পর, আবিষ্কার হওয়ার সাথে সাথেই তো আর গ্যাস উত্তোলন শুরু হয় না, তাই না? একটু সময় লাগে। 2 বছর পর অর্থাৎ 1957 সালে হচ্ছে যে এখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। 1957 সালে হচ্ছে গ্যাস উত্তোলন।
আমরা লিখে দিচ্ছি উত্তোলন শুরু হয় 1957 সালে। তাহলে দেখেন আমরা অনেকগুলো তথ্য কিন্তু জেনে ফেললাম। তাহলে 1955 সালে আবিষ্কার এই হরিপুর, এবং 1957 সালে হচ্ছে এখান থেকে গ্যাস উৎপাদন বা উত্তোলন শুরু করা হয়। যারা কমেন্ট করেছেন হরিপুর, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইয়েস, 1955 এবং 1957, ভেরি গুড যারা কমেন্ট করছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা নিশ্চয়ই অনেকগুলো তথ্য আমরা দেখে ফেলাম। তবে সমুদ্রভিত্তিক একটু আপনাদেরকে বলে রাখি, এখানে আরো দুটি তথ্য আপনাকে জানতে হবে, যে দৈনিক ভিত্তিতে, মানে আজকের দৈনিক ভিত্তিতে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন করা হয়, সেটা হচ্ছে আপনারা জানেন যে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। সেটা হচ্ছে কি বিবিয়ানা, বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। এটা হচ্ছে দৈনিক ভিত্তিতে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয়, মানে প্রতিদিন বেশি পরিমাণে যেটা। আচ্ছা, এবং এটার অবস্থান হচ্ছে হবিগঞ্জ। এটার অবস্থান কোথায়? এই বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের অবস্থান হচ্ছে হবিগঞ্জ। এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এরপরে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে সমুদ্রেও কিন্তু গ্যাস আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সমুদ্রভিত্তিক প্রথম গ্যাস হচ্ছে সাঙ্গু। সমুদ্রভিত্তিক প্রথম গ্যাস হচ্ছে সাঙ্গু, এটা আপনাকে মনে রাখতে হবে, এবং এর অবস্থান হচ্ছে চট্টগ্রাম। সমুদ্রভিত্তিক প্রথম গ্যাস ক্ষেত্র সেটা হচ্ছে সাঙ্গু। আর দৈনিক ভিত্তিতে সেটা হচ্ছে বিবিয়ানা, সেটার অবস্থান হবিগঞ্জ। আর সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আর প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে হরিপুর, এটার অবস্থান হচ্ছে সিলেট। কেমন লাগছে ক্লাসটি অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করলে তো অবশ্যই ক্লাস চলবে, নাকি স্টপ করে দিব বলেন? আপনারা কমেন্ট করবেন। কমেন্টে কোনো কৃপণতা করা যাবে না। আপনি এই ক্লাসটি করছেন, আমি এত কষ্ট করে বকবক করছি, আপনি কমেন্ট করবেন না? অবশ্যই কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করে দিবেন। কারণ আপনার অনেক বন্ধু বান্ধবী আছে যারা হয়তো অর্থের অভাবে ক্লাস করতে পারে না, তাদের জন্য এই ক্লাসটি হেল্পফুল হবে। আপনার একটু শেয়ারে হয়তো তার কাজে লাগবে জীবনে, ঠিক আছে? তাহলে আমরা কৃপণতা পরিহার করি, বেশি বেশি শেয়ার করি। থ্যাংক ইউ। যারা ক্লাস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটি পেয়ে গেলাম। এবারে আমরা নেক্সট, তাহলে আমরা একটু দেখে নিই স্লাইডের মাধ্যমে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়? দ্য আনসার ইজ হরিপুর ইন সিলেট। ওকে, আচ্ছা, সমুদ্রভিত্তিক প্রথম গ্যাস ক্ষেত্র সাঙ্গু, জি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এবার বলেন, এই যে আপনাদের জন্য একটু বলে রাখি, এই প্রশ্নটিও কিন্তু আমাদের নেওয়া হয়েছে, আমাদের এই প্রশ্নটিও নেওয়া হয়েছে আমাদের এই যে প্রাইমারি যে ডাইজেস্ট বইটি সেটি থেকে। এটার আমি আনসার দিয়েই দিচ্ছি এখানে, যে বাংলাদেশের একটু দেখেন যে বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই। এটা এখানে আনসারটি আমরা দিয়েই ফেলছি, যে বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব হচ্ছে সাংগ্রাই। এটার আনসার আমরা দিয়েই দিচ্ছি যে মারমা। আচ্ছা, আপনারা জানেন এই মারমাদের প্রধান অবস্থান হচ্ছে কোথায়? বান্দরবান। আর বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি, সবচেয়ে বেশি যাদের অবস্থান, তারা হচ্ছে কারা? চাকমা উপজাতি যারা, তাদেরকে, এবং এই চাকমাদের অবস্থান হচ্ছে কোথায়? রাঙ্গামাটি। আমরা একটু দেখলাম যে বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব হচ্ছে সাংগ্রাই। এটার আনসার হচ্ছে কি? মারমা। তবে মারমাদের আরো একটি উৎসব রয়েছে, সেটার নাম হচ্ছে ল্যাব্রে। সেটার নাম কি? ল্যাব্রে। আমরা এখানে লিখে দিচ্ছি ল্যাব্রে। এটা প্রতি মাসে তারা উদযাপন করে থাকে। এবং আমাদের আরো অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যেমন সাঁওতাল, উরং, মুরং, এরকম, তাই না? এই সাঁওতালরা মোটামুটি, এবং এদের কিন্তু ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। আচ্ছা, সাঁওতালদের একটি অংশ হিন্দু এবং একটি অংশ হচ্ছে খ্রিস্টান, মানে এরা মিশ্রিত। একটি অংশ হিন্দু এবং আরেকটি হচ্ছে খ্রিস্টান। এই সাঁওতালদের অবস্থান হচ্ছে বাংলাদেশের মোটামুটি উত্তর দিকের যে জেলাগুলো, যেমন হচ্ছে যে দিনাজপুর, গাইবান্ধা, হ্যাঁ, সেদিকে। এবং সাঁওতালদেরও একটি উৎসব রয়েছে। এই সাঁওতালদের যে উৎসব সেটি হচ্ছে ফাগুয়া। এই উৎসবটি তারা পালন করে থাকে। এবং সাঁওতালদের আরো একটি অনুষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে ঝুমুর নাচ। এটি হচ্ছে সাঁওতালদের একটি অনুষ্ঠান। এবং বাংলাদেশে
মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কখনো কখনো দেয়া আছে কোনো কোনো বইয়ে 48টি, তবে সরকারি গেজেট অনুসারে সরকারি গেজেট অনুসারে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50টি। এটা আপনাকে জানতে হবে। এবং সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে হচ্ছে চাকমা উপজাতি, সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, এটা আমরা এখানে দাগিয়ে দিয়েছি দেখেন। তাহলে তথ্যগুলো নিশ্চয়ই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, থ্যাংক ইউ যারা আছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে আপনারা বলেন এই ক্লাসটি কি আপনার জন্য হেল্পফুল হচ্ছে না? আপনি কিন্তু অনেকগুলো তথ্য পাচ্ছেন, আপনি এই সময়টা অন্য কাজেও লাগাতে পারতেন, আপনি কিন্তু সেখানে না গিয়ে আজকে অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এই যে ক্লাসটি করছেন, নিঃসন্দেহে আপনার জন্য হেল্পফুল হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এবং এই প্রশ্নটি আমাদের বললাম যে প্রাইমারি ডাইজেস্ট থেকে নেওয়া হয়েছে। আপনারা অবশ্যই যারা বই নিতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের একটু পরে আমি যোগাযোগ করার যে নাম্বার সেটি আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইনশাল্লাহ বইটি পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। এর পাশাপাশি এই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের আজকের যে প্রাইমারি ডাইজেস্টের যে আলোচনাটুকু ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেল। এবং এই বইটি কিন্তু কিনতে অবশ্যই ভুলবেন না। 470 টাকা এই বইটির বাজার মূল্য কত আমি লিখে দিচ্ছি, 470 টাকা। 470 টাকা বাজার মূল্য। একটু পরেই এই যে দেখেন এখানে আমাদের বই সংক্রান্ত যে একটি ওয়েবসাইট, এখানে ভিজিট করবেন। বই সংক্রান্ত যে আমাদের ওয়েবসাইট, এখানে ভিজিট করবেন nextpage.com। এখান থেকে বই সংক্রান্ত যাবতীয় তথ্য, বইয়ের দাম কত, কিভাবে আপনি নেবেন, কোন জেলায় আছে, কোন জেলায় নাই, হ্যাঁ, কিভাবে বিদ্যাবাড়ি থেকে পাবেন, সবকিছুই আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবেন nextpage.com। ওকে। এবং এরকম ক্লাস আরো চান কিনা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্লাসটি এভাবে চলবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা আপনাদের চাহিদা থাকলে আমরা এরকম ক্লাস ইনশাল্লাহ আরও নিয়ে আসব। ক্লাসটি কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না, এবং আশা করি আমাদের বিদ্যাবাড়ির সাথে সবসময় থাকবেন। এবং আজকে তাহলে আবারও এই যে বইটির চেহারা একবার দেখিয়ে বিদায় নিতে হচ্ছে। আমি শফিয়ার আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ির সাথে থাকবেন। সকলকে আবারও আসসালামু আলাইকুম, এবং অন্যান্য যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ।